নমস্কার, আবার এলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন বিকেল 3টে থেকে 3:30 থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কথোপকথনের প্রোগ্রাম। এখন আমরা পেয়ে গেছি আমাদের মাঝে একজন সমাজসেবীকে। অনেক দিনের পরিচয়, আমার ভাইয়ের মতোই বলতে গেলে, ছাত্র সম। তা অনেক পথ চলা আমাদের দুজনের, যদিও দুজনে আমরা ভিন্ন প্রফেশনের মধ্যে রয়েছি। আমি টিচার এবং উনি তো সমাজকর্মী। সবাই সমাজের আমরা সেবা করে যাই, আপনারা জানেন। তা উনি সমাজসেবী এবং আপনারা সবাই জানেন। খুব সুন্দর আমার চোখের সামনে দেখা এবং ছোট থেকে বেড়ে ওঠা এবং ক্রমশ সুন্দর কাজকর্মের মধ্যে দিয়ে ওনারা এগিয়ে যাচ্ছেন। তা ওতপ্রোতভাবে উনি জড়িয়ে আছেন সেই জায়গায়। ওনারাই মেনলি হেড করছেন, সেটাকে লিড করে যাচ্ছেন সেই সংস্থাকে। ওনাদের সংস্থা হলো কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আপনারা জানেন অনুভব নামেই পরিচিত। প্রচুর মেম্বার, ভালো ভালো পজিশনে যারা আছেন তারাও ওনাদের সাথে জড়িত আছে। আমরা তো আছি সবাই। তা ওতপ্রোতভাবে আমি যেটা বলছিলাম যে বল কলকাতা টিভি পরিবার, আজকে সবাই কিন্তু বল কলকাতা টিভি পরিবারের সাথেও জড়িয়ে গেলাম। আমরা যে যাই কাজ করি না কেন, তাছাড়াও আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক প্রেক্ষাপট থাকে, যে জায়গাটাতে আমরা নিজেদের মেলে ধরতে পারি এবং সুন্দর সুস্থভাবে সমাজের সেই কাজগুলোই আমরা করে যাব যে জায়গাগুলোতে সমাজের জন্য আমরা কিছুটা করতে পারি। অন্তত পুরোটা আমরা করতে পারবো না সবাই যদি একত্রিত না হই, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, সেটাকে আমরা চালিয়ে যেতেই হবে আমাদের। যেহেতু আমরা সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছি, সমাজের মধ্যে বেড়ে উঠেছি, এবং যা কিছুই হোক না কেন, শিক্ষা দীক্ষা যা পেয়েছি সমাজ থেকে, স্কুল কলেজ থেকে, সবকিছু কিন্তু সমাজের মধ্যে, পার্ট অফ দ্য সোসাইটি। তা পরেও যখন আমরা নিজেদের এস্টাবলিশড করতে পারছি বা চেষ্টা করছি, শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা চলবো সেটা তো অবশ্যই থাকবে। নিজেরা যদি ভালো না থাকি তাহলে আমরা অপরের জন্য কি ভালো করতে পারবো। এবং সমাজসেবা, যেখানে আমার ভাইয়ের মতো ছাত্র সম সৌমিক সরকার আছে, কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি বলেছিলাম ওকে, এবং ও সাড়া দিয়েছে, আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং আমাদের বল কলকাতা পরিবারের মেম্বার হয়ে গেছে। আমরা এই একটা অভিন্ন পরিবার তৈরি করব, যে পরিবার থেকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস আমরা তুলে ধরব, সামাজিক জিনিস যেগুলো, এবং আপনাদের সাথে নিয়ে আপনারাও আমাদের সাথে জড়িয়ে যাবেন। এই বল কলকাতা পরিবারের একজন সদস্য হবেন অবশ্যই আপনারা, যাতে আমরা সমাজের সবাইয়ের জন্য কিছু না কিছু করতে পারি, কিছু না কিছু মঙ্গল সাধন করতে পারি সমাজের জন্য। যাক সৌমিক, খুব ভালো তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো, তুমি এসেছো, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময় থেকে একটু সময় বার করে যে আমাদের দিতে পারছো, এবং সেটা অবশ্যই শুধু আমাদের নয়, আমাদের সবাই, আমাদের সমাজের জন্য দিতে পারছো, সেটাই অনেক। তা তোমরা এই যে অনুভব, কালীঘাট অনুভব ওয়েলফেয়ার সোসাইটি, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা তোমরা করছো, অনুভব নামেই যেটা আমরা সবাই জানি আর কি, আমার চোখের সামনেই সেটা বেড়ে ওঠা। তোমাকে আমি বলবো যে তোমরা কবে এটা শুরু করেছিলে, যাতে আমাদের দর্শক বন্ধুরা জানতে পারে, এবং কিভাবে তোমরা এই পথটাকে শুরু করলে, আর কেনই বা তোমরা ভেবেছিলে যে এইটাকে করতে হবে। আমরা তো ধরো, আমি একজন মাস্টারমশাই, কিছু সোশ্যাল ওয়ার্ক করি, বিভিন্ন সংস্থার কাছে যাই, তাদের সমস্ত কাজকর্মের সাথে আমি জড়িত থাকি। তা তোমরা নিজেরা কিভাবে, অনেক ছোট আমার থেকে তোমরা, এবং তোমাদের সাথে অনেক সিনিয়র মানুষজন এসেছে, তোমাদের কাজকর্মগুলোকে ভালোবেসে এসেছেন, তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষজন এসেছেন। এটা আমার খুব ভালো লাগে দেখতে। আমি যখন তোমাদের অ্যানুয়াল প্রোগ্রামগুলো হয় দেখি, তখন আমি চোখের সামনে যে এমন কোনো স্তর থেকে মানুষ আসেন না, ভালোবেসে আসেন, তোমাদের ডাকে আসেন, যে ডাকে, আমাদের ডাকে যেমন তোমরা এসেছো। তা এইটুকুনি যদি তুমি বলো, কবে থেকে শুরু করলে, কেন তোমাদের মনে হলো যে এইরকম একটা অনুভবের মতো একটা সমাজ সেবার প্রতিষ্ঠান তোমরা তৈরি করবে, যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানাও। প্রথমেই নমস্কার জানাই আপনাদের সবাইকে, বিশেষ করে বল কলকাতা টিভি পরিবার এবং তার সমস্ত সদস্যদের। আমি সৌমিক সরকার, থাকি কালীঘাটে, কাজ করি সমাজ সেবা। যেটা বলে বাঙালির একটা প্রবাদ আছে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, ঠিক সেইটাই। আমাদের এই কাজ করাটা শুরু বেশ কয়েক বছর আগে,
প্রায় 2009-10 সালে ছোট ছোট করে কাজ শুরু করেছিলাম। এবারে যত কাজ বাড়ে, একটা কথা বলে রাখা ভালো যে প্রত্যেকটা মানুষেরই একটি ভালো কাজ করার ইচ্ছা থাকে, কিন্তু তারা সঠিক জায়গা বা সঠিক লোক, যেটাকে বলি আমরা, বিবেচনা করতে পারেন না। তো সেখান থেকে আমরা কাজ শুরু করে বাড়তে থাকে কাজের আমাদের পরিধিটা, এবং 2014 সালে আমরা রেজিস্টার্ড করে নিলাম কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে, এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু। আমরা মূলত কাজটা যেটা করে থাকি, বছরে 3টে কাজ আমাদের হয়। একটা হয় এপ্রিল মাসে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, যেটা আমাদের সব থেকে বড় কাজ। সেখানে কি হয়, সেখানে হয় ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে প্রাপ্ত সমস্ত রক্ত ইউনিটগুলো আমরা থ্যালাসেমিয়া এবং ক্যান্সারের বাচ্চাদের আমরা প্রদান করি, যাতে সারা বছর যতটুকু আমরা পারি সেটা দিই। এছাড়া আমরা 6খানা কম্পিউটার প্রদান করি। সেই কম্পিউটারগুলো আমরা কাদের দিই? যারা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যাদের বাবা মায়েদের আর্থিক সংস্থান করাটা খুবই কষ্টকর, কিন্তু তাদের ইচ্ছা আছে পড়াশোনায় আরো উচ্চতর জায়গায় পৌঁছাবার, তাদেরকে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। এছাড়া শারীরিকভাবে পিছিয়ে থাকা, আমরা কখনোই তাদেরকে বলবো না যে তারা আমাদের থেকে নিচু, হতে পারে হয়তো শারীরিকভাবে একটু পিছিয়ে পড়ে, কিন্তু মানসিক দিক থেকে আমাদের থেকে ওপরে। তো তাদেরকে তাদের দরকার অনুযায়ী আমরা ওয়াকিং স্টিক হোক বা ক্রাচ, হুইল চেয়ার, এইগুলো প্রদান করে থাকি। এছাড়া অনাথ আশ্রম আছে আমাদের কিছু পরিচিতি, যেমন অনাথ আশ্রম আছে আমাদের একটি উস্তির ওখানে, একটি আছে বাঁকুড়াতে, এবং আরো কিছু জায়গায় আছে। তাদেরকে কখনো দেওয়া হয় বাচ্চাদের পড়াশোনার জন্য বই, খাতা, পেন্সিল, বা কখনো কম্পিউটার দেওয়া হয় তাদের শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া আছে ওল্ড এজ হোম। আমরা বিশেষত দেখে থাকি যে ওল্ড এজ হোম যেখানে, সেখানে বয়স্কদের জন্য ওষুধ বা খাবার রাখার, দুধ, এগুলো রাখার জন্য খুব দরকার হয়ে থাকে ফ্রিজের। তো আমরা সেখানে ফ্রিজ দিই। টিভিও দেওয়া হয়, কারণ কি তারা একটু মনোরঞ্জন করবে বিকেল বেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে, তো সেগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া দেওয়া থাকি যারা খুব, এই যে আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো গেল, ইয়াস বলুন বা আমফান, তো সেখানে আমরা প্রচুর পরিমাণে চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো দেওয়ার। এবং বিশেষ করে ইয়াসের আমফানের সময় তো দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল, মানে রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছিল। তো সেখানে প্রায় 50-60টা পরিবারের মাথার ছাদ অনুভব পরিবার করে দিতে পেরেছিল। এছাড়া আমাদের ইয়াস যখন বিয়াস হলো, তখন মন্দারমণি, তাজপুর সংক্রান্ত জায়গায় প্রচুর পরিমাণে জল জমে গেছিল। ওখানকার মানুষের মেন চাহিদা যেখানে ছিল খাবার জল আর শুকনো খাবার, তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পৌঁছে দেওয়ার। এছাড়া লকডাউন, ও বাপরে বাপ, সব থেকে বোধহয় আমার এই 45 বছরের ছোট্ট জীবনে দেখা সব থেকে বড় মহামারী। মানে কি দেখিনি, অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়েছে এই লকডাউন। আপনকে পর হতেও শিখিয়েছে, আবার পরকে আপন হতেও শিখিয়ে দিয়েছে। তো এই লকডাউনে আমরা 6 থেকে 6,500 পরিবারের নিয়মিত রেশন, তাদের যে খাদ্যদ্রব্য, সেগুলো আমরা পৌঁছে দিয়েছি। এগুলো আমাদের বাড়ি থেকে অনেক সময় দেওয়া হয়েছে, আবার আমরা গিয়েও পৌঁছে দিয়ে এসেছি। এছাড়া লকডাউনের সময় সব থেকে বড় যে সমস্যা হলো কোভিডের যে অক্সিজেন, আমাদের 6খানা কনসেন্ট্রেটার ছিল এবং 6খানা অক্সিজেন সিলিন্ডার নিয়মিত যখনই যার সম্পূর্ণ বিনামূল্যে আমাদের দেওয়া হয়েছে, একটা পয়সাও আমাদের দিতে হয়নি, শুধু সে নিয়ে যাওয়া নিয়ে আসা যে কস্ট সেটা দিতে হয়েছে। এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। অনুভবকে বিভিন্ন জায়গা থেকে নানা রকম ভাবে সংবর্ধনা দিয়েছে, যেমন আমরা পরপর 2 বছর অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কমিশন থেকে পেয়েছিলাম। আর পার্সোনালি আমাদেরকে দেওয়া হয়েছিল, যেহেতু আমরা খাদ্যদ্রব্য দিয়ে ওনাদের পাশে থাকার চেষ্টা করেছিলাম, সেই জন্য। আর মেম্বার মূলত আমাদের ফেসবুক। একটা কথা আছে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আমি বলবো আশীর্বাদ। আপনি যেরকম ভাবে নেবেন, আপনি যেরকম ভাবে নিয়ে সেটাকে চালিত করতে পারবেন, সেই জন্য আমরা বিজ্ঞানকে আমি আশীর্বাদ হিসেবে নিয়ে এই আজকে অনুভব পরিবারকে আমরা তৈরি করতে পেরেছি। আমার একার দ্বারা তো কিছু সেটা সম্ভব হয় না, আপনারা সবাই, কারণ একতাই বল। আমরা সবাই মিলে যে কাজটা করতে পারবো সেটা আমি একা পারবো না। এই অনুভবের যে সদস্য বিভিন্ন জায়গায় আছে, নদিয়াতে আছে, হাওড়াতে আছে, দিল্লিতে আছে, বর্ধমানে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে। আর আমাদের মূলত কাজটা যে হয় অ্যানুয়াল প্রোগ্রামের সময় যে ডোনেশন, আমরা তো কোনো রকম গভর্নমেন্ট এইড বা অন্যান্য এইড নিই না। আমরা যেটা করে থাকি আমাদের মেম্বারদের থেকে আমরা বলি, তারাই তাদের সাধ্যমতো যে যেরকম ভাবে পারে হেল্প করে।
কেউ একটা টিভি দিল, কেউ একটা বললো আমি এই করব, এরকম ভাবেই তুলে আমরা কাজগুলো করে থাকি। এছাড়া আরো কাজ চলছে শীতকালে, যেমন আমরা হোল নাইট ঘুরে ঘুরে ব্ল্যাঙ্কেট, সোয়েটার এগুলো আমরা পৌঁছে দিই। আর একটা দেওয়া হয় পুজোর আগে, যেটা শারদ উপহার বলি আমরা। এটা করা হয় মেনলি সরকারি প্রাইমারি স্কুলে বাচ্চারা, ওরা একটু পিছিয়ে পড়া পরিবার থেকে আসে, তো ওদেরকে আমরা এইগুলো প্রদান করি, পুজোর নতুন জামা, বই খাতা সেট, এইসবগুলো চলছে এরকম ভাবে কাজকর্ম। এবারে আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসায় অনুভবকে 11 বছর পেরিয়ে আমরা 2025-এ 12 বছর, একটা যুগে আমরা পা দিতে চলেছি। আপনাদের সবাইকে আমরা বলবো আপনারা আসুন, দেখুন। এইটুকু কথা দিতে পারি, আপনারা যদি আসেন, আপনারা যদি দেখেন, মন ভরে যাবে। একটা ভালো কাজ কিছু করতে পারলে না, দিনের শেষে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা চিন্তা করি যে সকাল থেকে কি করলাম। সেক্ষেত্রে যদি একটা ভালো কাজ করে থাকি তখন মনে হবে না কিছু একটা কাজ করেছি। তাই সবাইকে বলছি আপনারা আসুন, দেখুন। বলুন। শুনলেন অনুভবের যাত্রা, তাদের কাজকর্ম সবই শুনলেন, কিভাবে তারা এগিয়ে চলেছে। এবং সত্যি কথা দেখুন, 45 বছর বয়স, আমার খুব ভালো লাগে এই সৌমিক সরকারকে। সবসময় আমার একটাই ভালো লাগে, হাসি খুশি মুখ ওর মধ্যে থাকে। তা ও বলে, সবাইকে বলে যে, যেটা বললো যে আমিও যেটা বলি যে আমরা যদি নিজেরা না হাসি তাহলে অন্য একটা মানুষকে হাসাবো কি করে। আমাদের সমস্ত কিছু এসেছে, ধরুন না আমাদের ছোটবেলায় অনেকগুলো ভাই বোন, অনেকগুলো ফ্যামিলি মেম্বার্স, তখন সব একান্নবর্তী পরিবার ছিল, সবাই মিলে ঝুলে হয়তো এতটা সচ্ছলভাবে আমরা তখন থাকতে পারতাম, সব ভাগাভাগি করে খেতে হতো, রাইট। তখন পরিবারের মধ্যে একটা আনন্দ ছিল, এবং এই হাসিটা মানে সারাদিনে হাহা হিহি এই জিনিসটা কিন্তু আমরা করেছি। এবং ছোটবেলায় খেলাধুলো থেকে আরম্ভ করে যে জিনিসটা কিন্তু আমি একজন মাস্টারমশাই হিসাবে দেখতে পাচ্ছি যে আমার এই স্টুডেন্টসদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সরি, তার একটা যেহেতু আমরা এখন কাজে কর্মের সূত্রে বিভিন্নভাবে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি আর কি, তার ফলে এই জায়গাগুলো হচ্ছে। তবুও এই ধরুন আমার সাথে যে বড় কলকাতা যারা আছে তাদেরকে নিয়ে, এবং এই যে এর মতোও অনেকে রয়েছে, সৌমিক সরকার এদের মতো, আমার সব থেকে ভালো লাগে কি জানেন তো, নামটা দিয়েছে অনুভব। আমি যখন ইংলিশ লিটারেচার পড়াই তখন আমি শর্ট স্টোরি বা প্রোজ বা পোয়েট্রি, ওখানে একটা কোয়েশ্চেন খুব সুন্দর আমাদের করতে হয় যে হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল, সুটেবিলিটি অফ দ্য টাইটেলটা মানে টাইটেল অফ দ্য স্টোরি বা টাইটেল অফ দ্য পোয়েম, এটা কতখানি তার গ্রহণযোগ্যতা, কেন এই নামকরণটা করা হয়েছে। আমার খুব ভালো লেগেছে এবং ভাবি এটা নিয়ে। ওদের কাজকর্ম তো আমি জানি, কাজকর্মগুলো করেন, সেটা তো খুবই ভালো লাগে, আমার হৃদয়কে ছুঁয়ে যায়, রিয়েলি হার্ট টাচ করে। এবং আমার এই টাইটেলটা যে ওরা বার করেছে, এত সুন্দর একটা টাইটেল, অনুভব, মানে আপনারা বুঝতে পারছেন অনুভব, এই টাইটেলটা আমি অনেক ধরুন এই রকম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমি দেখেছি, যারা কাজ করছেন সবাই জানি, তার টাইটেলও আমরা জানি যে কি নামে আছে সংস্থা সেগুলো, কিন্তু এই যে অনুভব এই নামটা কিন্তু আমাকে সত্যিই আমাকে অনুভূতি দেয়, এবং আমার মনের মধ্যে একটা শিহরণ জায়গায়, শরীরের মধ্যে একটা জায়গায়। এবং আমি ভাবি মাঝে মধ্যে, যখনই আমি অনুভবের কোনো প্রোগ্রাম দেখতে পাই, ওরা যখন আমাকে ইনভাইট করে যাই, আমি যখন মানে ফিলিংস, এবং সত্যি কথা বলতে কি এই ফিলিংসটা ওদের কাজের মধ্যে দিয়ে শুরু যখন করেছিল, আপনারা জানেন প্রত্যেকেই আমরা যখন শুরু করি, আমরা সাধারণ মানুষ সাদামাটা জীবনযাপন করে কোনোভাবে আমরা সংসার ধর্ম চালিয়ে তারপর একটা কাজে যখন সাইডে আমরা নামি, তখন খুব কষ্ট করে আমাদের চলতে হয়। আমি সেটাতেও আসবো তোমার কাছে সৌমিক। আমার টিচিং প্রফেশনও তাই সেইভাবে শুরু হয়েছিল, আমার কোচিং সেন্টার শুরু করা থেকে আরম্ভ করে খুব কষ্ট করেই শুরু করতে হয় সেটা। এবং আমি কোনো জিনিসই আমরা শুরু করি প্রথমে তো একটু কষ্ট করতে, এক্স্যাক্টলি, তারপরে একটা জিনিস যখন চলতে শুরু করবে তখন আর থামার জায়গা নেই, তখন কাজ করে যেতেই হবে। তখন সময় মানে বের করতে হয় যে কখন এই কাজটা করব। যেমন এখন আজকেও আমাকে সকালবেলা ফেসবুকে 2-3 জন মেসেজ করেছে শিলদা থেকে, মেদিনীপুরের শিলদা থেকে, যে দাদা আমার এখানে তো আমরা 20-25টা বাচ্চাকে পড়াই খাওয়াই, একটা যদি কম্পিউটার দেওয়া হয় ওদের শেখানোর জন্য। তো আমরা তো প্রথমেই তো কথা দিতে পারি না যে দেবো, কারণ এরকম প্রচুর আমাদের কাছে আসেন। তো আমরা চেষ্টা করেছি যে দেওয়ার, তাই আমরা বলেছি ঠিক আছে আমরা দেবো, আপনারা একটা অ্যাপ্লিকেশন আমাদের দিন। আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের এজিএম
হবে, আমরা যদি পারমিট করে অবশ্যই, মানে ডোনেশন যদি ঠিকঠাকভাবে আমরা তুলতে পারি নিশ্চয়ই দেব। আর অনুভবের তো একটা ট্যাগলাইন আমাদের আছে, কাজ করব আমরা আর পাশে থাকবেন আপনারা। কারণ পাশে যখনই আপনারা থাকবেন আমাদের মনে সেই জোর, সেই মানে বলটা পাবো কাজ করার চেষ্টা, কাজ করার আবেগ, সেটা মনের মধ্যে থেকেই তৈরি হয় এবং অনুভবকে অনুভব করতে হয়। আমি এটাও সবসময় বলি যে অনুভবকে অনুভব করতে হয়। যখনই আপনি অনুভবকে অনুভব করবেন তখন দেখবেন নিজের মধ্যে থেকে একটা কাজ করার ইচ্ছা চলে আসে। আর যখন মানে আমি দেখেছি বিভিন্ন অটিস্টিক বাচ্চারা আমাদের এখানে আছে, অনেকগুলো অর্গানাইজেশন, এসেই যখন সৌমিক কাকু, কেউ সৌমিক মামা, সৌমিক দাদা বলে এসে জড়িয়ে ঝাপটে ধরে না, মানে তখন বলে বোঝাতে পারবো না ওই জিনিস এখনো আছে। কাকা কেমন আছো, মামা কেমন আছো, দাদা কেমন আছো, এরকম সব বলে। আর এসেই সব জানি, আরে বাবা তোরা ছাড়, আমাকে অ্যাঙ্কারিং করছি না, তুমি আগে আমার সঙ্গে কথা বলো। আর ওদের সঙ্গে একটু টাইম দিতে হয়, কারণ যখনই আমি বলি না এখন কথা বলবো না, একটু হাইপার হয়ে যায়, যেহেতু অটিজমের আক্রান্ত। তো তখন ওদেরকে আবার একটু ম্যানেজ করে একটু আদর ফাদর করে বললাম দাঁড়া বাবা আসি। ঠিক মনে রাখে ওরা যে যখন প্রোগ্রাম শেষ হলো ওরা দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে নাচবে, গাইবে, হই হুল্লোড় করবে, তারপর বাড়ি যাবে। তো এইগুলো খুব ভালো লাগে দেখে। দেখুন, আমি যেটা বলছিলাম অনুভব, সেটাও সৌমিক বলল এবং আমি লক্ষ্য করলাম, আপনারা দেখেছেন, হয় এটা সবাইরই হয়, আমাদের সবাই মানুষ তো আমরা, আমাদের হৃদয়টা তো আর পাথর হয়ে যায়নি। তা সৌমিকের চোখে কিন্তু জল এসে গেছে যখন ওই বাচ্চাগুলো এসে যে এই পপুলারিটিও পেয়েছে, যে এত ভালোবাসে বাচ্চাগুলোকে। সত্যি কথা বলছি কি, এত 28 বছর ধরে পড়াচ্ছি, যখন স্টুডেন্টদের তো পড়িয়েছি, প্লাস বিভিন্ন জায়গায় যখন আমার ক্ষুদ্র সামর্থ্য মতো যেখানে আমি যাই সোশ্যাল ওয়ার্ক করতে, সেখানেও দেখেছি। এবছরে পুজোতেও যাই, যখন আমি যাই অ্যাওয়ার্ড করতে, একটুখানি ফুলঝুরি, একটুখানি রং মশাল নিয়ে যাই ওদের জন্য। এবার আমি হুগলিতে গেছি, সৌমিক আমার অভিজ্ঞতা হলো কালী পুজোর অ্যাওয়ার্ড করতে। আমি বলো কলকাতা টিভির সাথে গেছি শক্তি যোদ্ধা অ্যাওয়ার্ড করতে, তোমার ধরে সিঙ্গুরের ভেতরে আর কি, বেগমপুর, সব জায়গায়। আমি 2 বছর বাদে গেলাম, আমি 2 বছর যেতে পারিনি আমার পারিবারিক প্রবলেমের জন্য। তা বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, আর 2 বছরে তাদেরকে আমি অনেককে চিনতে পারছি, অনেককে চিনতে পারছি না। ছুটে এসেছে, তুমি বাজি আনুনি আমাদের জন্য। আর সত্যি কথা বলছি কি, এবছরে আমি গেছি একটা, আর এবছরে অ্যাওয়ার্ডটা আমাদের বিশাল বড় আকারের হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দমদম, 24 পরগনা নিয়ে আর কি। এরকম পরিধিটা অনেক বেড়ে গেছে, আর খুব চাপ ছিল। এবার তার ফলে হচ্ছে কি, এবছরে আমি নিজে ড্রাইভ করেছি আমার গাড়িতে, তার সাথে ওই জাজিংগুলো করতে হচ্ছে, প্লাস অ্যাওয়ার্ড দিতে হচ্ছে, কিছু স্পিচও রাখতে হচ্ছে, সবাই আছে এরকম। তাই এই সবের জন্য প্লাস অফিসটাও হয়েছে, পরিধি বেড়েছে, সমস্তর জন্য আমি ওদের কাছে নিয়ে যেতে পারিনি। এবং খুব সুন্দর দেখো যে আমি বললাম না রে বাবা, আমি আনতে পারিনি, এবার কিছু আমি ভুলে গেছি, আমার সত্যি মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে বাজি আছে, চল একটু বাজি ফাটাই। হ্যাঁ, তা বাজি, এই যে আমারও ঠিক না চোখে এরকম জল এসে গিয়েছিল, আমি নিয়ে যেতে পারিনি, সেই দুঃখে কিন্তু জলটা আসেনি। ওরা যখন আমাকে জড়িয়ে বলল আমাদের কাছে বাজি আছে, চলো একটুখানি আমরা বাজি জ্বালাই, আমি একটু ফুলঝুরি রং মশাল ওদের হাত থেকে জ্বালালাম আর কি। এই আমার তখন কি হলো জানি না, আমার অ্যাওয়ার্ড আমি ভুলে গেলাম। তারপরে যখন অ্যাওয়ার্ডে গিয়ে আমি স্পিচ দিতে যাচ্ছি না, আমার মনটা চলে গেল। এটাই বোধহয় অনুভব। এবং এই যে কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে কাজটা করছে, আপনারা অনেকেই করেন, আমি আলাদা করে কিছু বলছি না, আমি যেহেতু ওদের কাছ থেকে দেখছি আর কি। এরকম সেই অনুভবটা যদি না থাকে, তাহলে আপনারা কেউই সবাই মিলে এত কাজ করতে পারতেন না। হাসুন না, সবাই মিলে যদি এই অনুভবটাকে জাগিয়ে রাখি, এটাকে আমাদের নিজেদের জীবনযাত্রার সাথে যদি আমরা মেলে ধরতে পারি, আরো সমাজের 5 জনের সাথে, সবাইকে পারবো না, কয়েকজনকে তো আমরা করতে পারি। তা আমাদের দিনের শেষে যেটা বললো, একটা আনন্দ হয়। আমার খুব মনে পড়লো, যখন আমি মিশনে পড়তাম তখন মহারাজরা আমাকে বলতেন, দেবু বলে ডাকতেন, যে দেবু, সারাদিন পরে পড়াশোনা করছো, খেলাধুলা করছো, সারাদিন পরে তুমি যখন সন্ধেবেলায় পড়াশোনা করবার পর খাওয়া দাওয়া করে রাত্রিরে ঘুমোবে, আমাদের 11টায় লাইট অফ হয়ে যেত, পড়তো তো আবার সকালবেলা 5:30টায় উঠতে, তো প্রেয়ার ছিল, যেহেতু মিশনের এখনো সেই কালচারটা আছে, একটা ডিসিপ্লিন ছিল ব্যাপারটা, ডিসিপ্লিন ওয়েতে আমাদের চলতে হতো। একটু রাত্রিরে শোবার আগে ভাববে যে আজকে তুমি সারাদিনে কি করলে। এই কথোপকথনের মধ্যে দিয়ে বেরিয়ে আসে সেই জিনিসগুলো। মানে আমার সেই ছোটবেলাটাও মনে পড়ছে, যে আজকের আমরা হয়ে গেছি বয়সে কিন্তু বড়,
শারীরিক আমাদের পরিবর্তন এসেছে, কিন্তু এই বাচ্চাগুলো যখন জড়িয়ে ধরে না, তখন কিন্তু সত্যি কথা বলছি, তার পরে গিয়ে যখন আমি অ্যাওয়ার্ড দিচ্ছি অন্য ক্লাবগুলোতে, ওখানে হুগলিতে, যখন সৌমিক আমাকে বলছে স্যার কিছু বলুন আর কি, আমার শুধু কিছু বলতে পারছি না, অ্যাওয়ার্ড আমি ভুলে গেছি। অ্যাওয়ার্ড আমি কোন জায়গায়, ক্লাব থেকে বলছে স্যার এসেছেন, 2 বছর পরে আপনি এসেছেন, আসুন। আমার কিন্তু ওই যে বাচ্চাগুলোর গ্রামের ছোট্ট মাঝে ওরা ছোট্ট মণ্ডপ করেছে, আমি একটা পুরস্কার দিলাম, এবং ওরা যে আমাকে নিয়ে গিয়ে বাজি জ্বালালো, একটু ফুলঝুরি, একটু রং মশাল জ্বালালো, এগুলো এটা আমি কিন্তু ভুলতে পারিনি। এবং সেদিন রাত্রিরে আমি কিন্তু ড্রাইভ করে কলকাতা ফিরেছি, আমাদের ফিরতে হবে, ভোর রাতে ফিরেছি। সারা রাত্রিরে যখন আমি ড্রাইভ করে ফিরছি ওখান থেকে, সেই যেন একটা ঘোর আবেগ সেটা যেন রয়েছে। ডেফিনেশন তো আমরা দিতে পারি না, হোয়াট ইজ মাইন্ড, মন কি, হোয়াট ইজ আত্মা, আত্মাটা কি, আমাদের অনুভব, ফিলিংস, এটা কি কনসাস আনকনসাস মাইন্ড, আমরা যেগুলো পড়েছি আমাদের পড়াশোনায়, সেগুলো কি, এত তো আমরা ডেফিনেশন দিয়ে আমরা বলতে পারি না। এগুলোকে ফিল করতে হয়। ঠিক যেমন করে ফিল করছে বলেই ওর চোখে যেমন জল এসে গেছে, আমিও ঠিক সেই বাচ্চাগুলোকে অ্যাওয়ার্ড দিতে গিয়ে তাদের এই ভালো ব্যবহার এবং ভালোবাসাটাকে ফিল করেছি। আর এই ভালোবাসার তাগিদে কিন্তু দেখুন, আপনারাও কিন্তু নেটের ব্যালেন্স পুড়িয়ে আমাদের দেখছেন, আমাদের পাশে থাকছেন, এবং বলো কলকাতা শুরু থেকে যেমন ভাবে এখন ক্রমশ বেড়ে চলেছি আমরা, আপনারা ক্রমশ যুক্ত হতে যাচ্ছেন আমাদের পরিবারের সাথে। ঠিক অনুভবেরও সেই রকম ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা কষ্ট করে তাদের কাজকে আপনাদের ভালো লেগেছিল, আপনারা অনুভব করেছিলেন বলেই আজকে আপনারা অনুভবের মেম্বার হতে পেরেছেন, কি শ্রমিক, তাই তো? আমি সেটাই বলবো, তুমি এইটা বলো, তোমাদের প্রথম যে শুরুয়াত, হ্যাঁ, স্টার্টিং যে ফেজটা তোমাদের গেছে, কি কি প্রবলেম তোমরা ফেস করেছিলে? আমি জানি একটা কাজ করতে গেলে অবভিয়াসলি একটা মানিটারি ব্যাপার তো থাকেই, যেন, কারণ নিজের থেকে অপরকে দেওয়া, এটা মানে আমারই যদি না থাকে 10টা টাকা, তাহলে আমি 2টো টাকা কোথা থেকে দেবো তাকে, এরকম একটা ব্যাপার থাকে। এই নিয়ে তুমি আরো কিছু বলো একটু। অনুভব যেহেতু একটি সোশ্যাল নেটওয়ার্ক বেসিস অর্গানাইজেশন, তো প্রথমে তো কাজটা কোথায় করব সেটা একটা ঠিক করা, নির্বাচন করাটাই খুব অসুবিধা হচ্ছিল। তারপর ঠিক হলো যে আমাদের কালীঘাটের যে বাড়ি, আমরা যেখানে থাকি সেখানেই করব। তো সেখানে করতে গিয়ে তো প্রথমে তো একটু অসুবিধা হয় একদম, যে সব অচেনা, দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা আসছে, ওরা কারা বা এরা কারা, আমরা তো পাড়ায় হয়তো 1-2 জন আছি আর কলকাতার কয়েকজন আছে। তো প্রথম বছর একটু সমস্যা হয়েছিল, কিন্তু তার পরের বছর থেকে কোনো সমস্যা হয়নি। উল্টে আমাদের পাড়ার প্রচুর মানুষজন বিভিন্নভাবে অনুভবের সঙ্গে জড়িত আছে, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে, পাশে আছে। সব থেকে ভালো লাগে অনুভবের জন্য যে বাচ্চাগুলো, আমাদের বাচ্চাগুলো, এরাও কিছু কাজ শিখছে। মানে এরাও ছোট থেকে দেখে 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 এমন অবস্থা হয়ে গেছে, আজকে এরাও কোনো আমাদের সঙ্গে ধরুন বেরোচ্ছে কোথাও, বাবাই দাঁড়াও একটুখানি লজেন্স কিনে দিই, বা কাকা একটুখানি টাকা দাও তো 2-1টা বেলুন কিনে দিই। এইগুলো আমাদের অভিজ্ঞতা হচ্ছে। আমাদের যে মেম্বার, তাদের যে ছেলে মেয়েরা, তারাও এগুলো শিখছে। আর সত্যি কথা বলতে কাজ করতে ভালো লাগে, এবং যত তুমি এই ধরনের কাজ করবে, প্রথম প্রথম সমস্যা আসবেই। যে কোনো জিনিস তৈরি করতে গেলে সমস্যা হয়, কিন্তু একবার যখন সেটা তৈরি হয়ে রানিং হয়, কাজ হয়, তখন কোনো আর সমস্যা হয় না। মেম্বারও আসে, প্রচুর মেম্বার, নতুন মেম্বার আসে, কাজ করে। আর অনেকে আবার সময়ও দিতে পারে না, কারণ এইসব কাজ করতে গেলে খাটুনিটা প্রচুর হয়, প্রচুর। তারপরে আগে যেমন আমাদের এখানে প্রচুর জ্ঞানী গুণীজন এসেছিলেন, যেমন হাইকোর্টের অনেক জজ সাহেব এসেছিলেন, নচিকেতা সঙ্গীত শিল্পী এসেছিলেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার মেয়ে কৌশিকী উনি এসেছিলেন, পণ্ডিত মল্লার ঘোষ এসেছিলেন, তারপরে বিক্রম ঘোষ, ফুটবলার এসেছিলেন সুরজিৎ সেনগুপ্ত, বিদেশ বসু, মেহতাব হোসেন, এছাড়াও আরো অনেক, পর্বতারোহী এসেছিলেন বা বসন্ত সেনা রয়, এছাড়াও আরো প্রচুর, এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু অনেক মানুষ, মমতা শঙ্কর এসেছিলেন, শ্রাবণী সেন এসেছিলেন, এবং এনারা এসে খুব খুশি হয়েছিলেন দেখে যে প্রথম কথা যে অনুভবে একটি সোশ্যাল নেটওয়ার্কের ক্লাব। মানে ওরা বলছে যে আমরা ভাবতে পারছি না যে ক্লাব হয় কি একটা কারুর বাড়ি বা পাড়া কেন্দ্রিক হবে, সেখানকার লোকাল, কিন্তু এটা একটা, আমাদের ক্লাবের অস্তিত্ব কোথায়, যে অনলাইনে। সেখান থেকে সব মেম্বাররা, কেউ হাওড়া থেকে আসছে, কেউ রানাঘাট থেকে আসছে, কেউ দিনাজপুর থেকে, কেউ সুন্দরবন এরিয়া থেকে এসে আসছে, কাজ করছে, হই হল্লার করে রাত্রিবেলায় চলে যাচ্ছে। মানে এটাই শুনে ওনারা খুব অবাক হয়েছিলেন। এবং মমতা শঙ্কর তো বলেই গেছে, উনি 2বার এসেছিলেন, নচিকেতাও 2বার বলেছেন, যতবার আপনাদের ওখানে ডাকবেন আমি ততবার যাব। কারণ এই জিনিসটা খুব ভালো লাগলো, যেখানে রাজনীতির কোনো ছোঁয়া নেই, এখানে আছে শুধু ভালোবাসা আর অনুভবকে অনুভূতি করার ক্ষমতা।
তা শুনলেন যে দিকপাল কত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, তারাও কিন্তু এগিয়ে আসেন, যেরকম ভাবে আমাদের মধ্যে এগিয়ে এসেছেন। এবং আমার খুবই ভালো লাগছে আজকে আপনারা সারাদিন দেখছেন এরকম মানুষজন ভালোবেসে আমাদের বড় কলকাতা টিভি পরিবারের সাথে যুক্ত হয়েছেন। সবসময় কি একটু ভালো কাজ করতে হবে, সমাজের ভালো কাজগুলোর দিকে আসুন না, আমরাই তো পারবো সুস্থ সমাজকে তৈরি করতে, আবার সুস্থ সুন্দর 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 সমাজকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তাই এই দিকপাল মানুষরা, তাদের প্রচুর সময়ের দাম আছে, তারা খুব ব্যস্ত মানুষ, তোমরাও খুব ব্যস্ত মানুষ, আমাদের ডাকে যেমন এসেছে এবং অনুভবের ডাকেও কিন্তু তারা আসছেন। আমরাও চেষ্টা করব, তোমরা যদি সবাই মিলে আমাদের সাথে আসো, থাকো, এইভাবে ক্রমশ আমাদেরও মেম্বার বাড়বে, আমাদের পরিবারের সদস্য বাড়বে, বলো কলকাতা পরিবারের সদস্য বাড়তে থাকবে, আমরাও এগিয়ে যাব। আর একটা জিনিস যেটা বললো সৌমিক, সেটা আমার খুব ভালো লাগলো। সবাই জানেন আপনারা যে আজকে শিখছে, আমি একজন মাস্টারমশাই, আমি যদি আমার বাড়ির ছেলে মেয়েদের যদি শিক্ষাটা ন্যূনতম যদি না দিতে পারি, তাহলে আর পাড়ার লোক, বাইরের তো দূরের কথা, পাড়ার লোক কি বলবে, হে দেবজিৎ স্যার আপনি আপনার বাড়ির বাচ্চাদের শিক্ষাটা দেননি, এরকম এরকম ঘটনা করে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তা এইটা বললো অটোমেটিক্যালি কিন্তু শিখবে, কারণ আমরা বড়, আমাদের থেকেই তো তাদের মধ্যে সেই জিনগত ব্যাপার কাজগুলো দেখছে, তাদেরকে আমরা কাজের মধ্যে ঢোকাচ্ছি। আপনারা ঢোকান, পড়াশোনার চাপ আছে বাচ্চাদের মধ্যে জানি, আপনারা সবাই সমস্ত জায়গায় কোনো না কোনোভাবে ছোটোখাটো সামাজিক কাজ করেই থাকেন, প্রত্যেকেই করেন আমি জানি, আপনারা শেখানো আপনাদের বাচ্চাদের। বাচ্চারা এমন শিখেছে, আমি আমার ছেলের কথা বলতে পারি, এখন ওর বয়স 16, আর 2 বছর আগে ওর 14 বছর বয়স ছিল, যখন রক্তদান শিবিরটা হয়েছে, যখন শুনেছে, সে বছর আমরা কিছু ক্যান্সারে আক্রান্ত বাচ্চাদের এনেছিলাম উদ্বোধন করার জন্য। তো তখন আমার ছেলে শুনলো যে ওরা তো আর কিছুদিন পরে হয়তো না থাকতে পারে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারে, তো সেই জন্য রক্ত, ও আমার খুব ভালো মনে আছে, ও ওই অবস্থায় ডাক্তারের কাছে ছুটেছে, ডাক্তারবাবু আমার থেকে রক্ত নাও, আমিও দেবো। সেই জন্য আমাদের একটা খুব ইচ্ছা আছে, ও যখন প্রাপ্তবয়স্ক হবে, তো ওর জন্মদিনের দিনই আমরা একটা রক্ত দিতে নিয়ে যাব ওকে, কোনো একটা ব্লাড ব্যাংকে গিয়ে ওর জন্মদিনের দিন রক্ত দিয়ে ওকে সেইটাই বোঝাবো যে তোমার সেই দিনের ইচ্ছাটা আজকে আমরা পূরণ করলাম, যদি আগে বলে ফেললাম, ইচ্ছা আছে করার। আর একটা কথা আপনাদের সবাইকে বলি, এপ্রিল মাসের শেষের দিকে হবে, আমি অবশ্যই আপনাদের আবার ডেট জানিয়ে দেবো, বলে দেবো, বলো কলকাতা টিভি পরিবারের মাধ্যমে, দেবজিৎ স্যারের মাধ্যমে, সবাই আসবেন, একবার আসুন না, দেখুন না কি হয়। দূর থেকে যেমন আমি বলছি আসুন দেখুন, আপনারাও আসুন, সামনে এসে নিজেদের এটাকে দেখুন যে কেমন কাজ হয়। তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও না। ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার হলো 9836660727। খুব ভালো, বলো কলকাতা টিভির সাথে সৌমিক খুব সুন্দর ভাবে বললো, আপনারা আসবেন অবশ্যই। হ্যাঁ, অ্যাড্রেসটা তুমি বলে দেবে, অ্যাড্রেসটা বলে দাও। আমাদের অ্যাড্রেস 6 মুখার্জিপাড়া লেন, কলকাতা 26। আপনাকে আসতে হবে রাসবিহারী মোড়ে, নেবে বাদামতলা ওখানে। আচ্ছা, আরেকটা ফোন নম্বর আমি দিয়ে দিই, 9874400457। শুনলেন অ্যাড্রেস, এবং তারপরে ফেসবুকে সৌমিক সরকার। এবার আরেকটা জায়গায় যাচ্ছি আমি। তা সৌমিক খুব কাজকর্ম সবকিছু আছে, সংসার ধর্ম অফিসিয়াল কাজকর্ম করেও, তারপর সমাজসেবা করেও নিজেকে খুব সুন্দর করে ও ফেসবুকে তুলে ধরে, যেটা আজকের দিনে আমরা বলি রিলস বানায়। সৌমিক হাসছে, আমি যখন এলো তখন আমি ওকে বললাম, রিসিভ করলাম যখন এলো গাড়ি করে, আজকে সকালে তো একটা আমি দেখলাম বাবা তোমার, যে আমার খুব ভালো লাগলো। এখান থেকে আমার প্রশ্ন করার কিছু নেই, আমি ওকে চিনি যেহেতু, এতগুলো বছর দেখছি আর কি। আমি যে কথাটা বললাম, ওকে আমি ছোটবেলা থেকেই সেইভাবে দেখেছি যে ও একটা কথাই জানে, আমি ভালো থাকবো, হাসি খুশি থাকবো, হাসিকে আমার মুখ থেকে মেলাবো না, এবং আমার হাসিকে আমি যতক্ষণ না পর্যন্ত মেলাতে দেব, আমাকে দেখে অন্য লোকও হাসতে থাকবে। সেই জন্যই ও খুব সুন্দর সুন্দর রিলস করে। শ্রমিক সরকার বোধহয় ওর এফবি পেজ আছে, ফেসবুক পেজ আছে আর কি, আপনারা দেখবেন সেটাও। আরেকটা জিনিস, আমি শ্রমিক যেটা দেখেছিলাম, ফুর্তিবাজ বলে তোমাদের একটা গ্রুপ আছে তো ওটা এখনো, রাইট? ফুর্তিবাজ একটা গ্রুপ আছে, এই গ্রুপটার নাম দিয়েছে ফুর্তিবাজ। দেখুন নামগুলো দেখুন, সোশ্যাল ওয়ার্ক করবার জন্য অনুভব, আর ফুর্তিবাজ একটা গ্রুপ আছে। গ্রুপ না, মানে আমাদের অনুভবেরই যারা
আচ্ছা। আমাদের এই মেম্বাররা আমরা বছরে একটা সময় ঘুরতে যাই 3 দিন ধরে, সেখানে নাচ গান হই হল্লা আনন্দ সবাই। তো সেই উৎসব আমরা নাম দিই, সেখানে কি সে আনন্দ উৎসব, ফুর্তি উৎসব, তো সেই জন্য নাম দিয়েছিলাম ফুর্তি উৎসব। মানে কাজ করার জন্য অনুভব আর আনন্দ করার জন্য ফুর্তি উৎসব। তা সেটাই বললাম, ফুর্তিবাজ এটা একটুখানি সেটাও তো খুব সুন্দর, তোমাদের মেম্বাররা যান শুধুমাত্র যে মানে পিকনিক এইরকম ব্যাপারটা নয় ফুর্তিবাজ, আমি সেটা ওইটা নিয়ে একটু ফুর্তিবাজ যে তোমরা যে ব্যাপারটা করো আর কি, সেটা একটা অ্যানুয়াল পিকনিক বা একটা রিফ্রেশমেন্টের জায়গা আছে এবং আনন্দ, তার মধ্যেও কিন্তু আনন্দ রয়েছে সব কিছুতেই। কিন্তু অনুভবে যারা আছেন সবাই কিন্তু আনন্দটাকে ভালোবাসেন, যেমন আমি ভালোবাসি বলো কলকাতা পরিবারকে নিয়ে চলেছি, আমাদের বলো কলকাতার প্রত্যেকেই সেই আনন্দটা আমিও দেওয়ার চেষ্টা করছি। একটু যদি ছোট করে ফুর্তিবাজের আনন্দটা একটু বলো। ফুর্তি উৎসব এখানে আমাদের প্রায় 200 থেকে 250 জন যায়। মানে কলকাতা থেকে আমরা মোটামুটি চেষ্টা করি 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে একটা ভেন্যু, যেখানে একটি ভালো হোটেল বা রিসর্ট যাই হবে, এবং যেখানে সব থেকে আগে বয়স্কদের, বাচ্চাদের, মহিলাদের সেফটি থাকবে, ফার্স্ট প্রায়োরিটি এইটা। তো এইটার করার পর সেখানে একটা আমরা স্টেজ তৈরি হয়, কলকাতা থেকে শিল্পীরা যায় নাচ গান করতে, একটা ফায়ার শো হয়, প্লাস নিজেরা নাটক করি, গান বাজনা আনন্দ করি, খাওয়া দাওয়া, নাম দিয়েছি ফুর্তি উৎসব, আনন্দের উৎসব। নিজে আনন্দে থাকবো তো আপনাদেরকেও আনন্দে রাখতে পারবো, সবাইকে আনন্দে রাখতে পারবো। শুনলেন সৌমিক সরকারের কাছ থেকে। এটাই বলো কলকাতা টিভি পরিবার, আমরা সেই রকম মানুষজনকে নিয়ে আসব যাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা পাবো, কিছু আমরা আনন্দ পাবো, ফুর্তি পাবো, এবং আমরা হৃদয়কে স্পর্শ করার মতো কিছু জিনিস কাজকর্ম আমরা শুনে নেব এবং সেটাকে করবার ন্যূনতম প্রচেষ্টা আমরা করব। নমস্কার, ধন্যবাদ সৌমিক, খুব ভালো, খুব ভালো থেকো তোমরা, বলো কলকাতার সাথে থেকো, আমাদের পাশে থেকো একটুখানি। তোমাদের পাশে না পেলে, তোমাদের সাথে না পেলে, তোমাদের অনুভবের মতো বড় কলকাতা এত বড় হতে পারবে না। নমস্কার আপনাদের সবাইকে, নমস্কার দেবজিৎ স্যারকে, নমস্কার বলো কলকাতা টিভি পরিবারের সমস্ত সদস্যকে এবং মেম্বার্স প্যানেলদের এবং দর্শকদের। আসুন দেখে যান কাজ, কথা দিলাম খুব ভালো লাগবে, অনুভবকে অনুভূতি করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।